প্রিয় দর্শক, ইনসেপ্টা নিবেদিত আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন রোগ, তার চিকিৎসা এবং তার প্রতিরোধ নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা কথা বলবো জয়েন্টের অস্টিও আর্থ্রাইটিস রোগ নিয়ে, অর্থাৎ জয়েন্টে ব্যথা, জয়েন্টে পেইন, হাঁটা চলা কষ্ট হচ্ছে, সেই বিষয়গুলো আজকে জানবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম। তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, অর্থোপেডিক সার্জারি বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং চিফ কনসালটেন্ট, বারাক পিআরপি সেন্টার। অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম স্বনামধন্য একজন স্পাইন সার্জন। ৩ ফেব্রুয়ারি ১৯৭৬ সনে ফরিদপুর চরচাঁদপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনের শুরুটাও সেখানেই। চরচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শুরু করে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে এইচএসসি পাশ করে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম বিসিপিএস থেকে সার্জারিতে এমসিপিএস ডিগ্রি অর্জন করেন। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাটোর, রাজশাহী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিশোরগঞ্জে কর্মরত ছিলেন। বর্তমানে আদ্দিন মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি বারাক পিআরপি মেডিকেল সেন্টারে চিফ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আজীবন স্বাস্থ্যসেবা কর্মের সাথে সম্পৃক্ত থাকতে চান রোগী বান্ধব এই চিকিৎসক। প্রফেসর ডক্টর শহীদুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে ধন্যবাদ। প্রফেসর ডক্টর শহীদুল, আপনার কাছে প্রথমে জানতে চাই যে অস্টিও আর্থ্রাইটিস এই রোগটা কি? আর্থ মানে হলো জয়েন্ট আর কি। এই যে জয়েন্টের ইনফ্লামেশন, এটি হলো আর্থ্রাইটিস, এবং অস্টিও মানে হলো বোনস। তার মানে বোন এবং জয়েন্ট, এই জয়েন্টের মধ্যে তো বোনস থাকে, তো কাজেই এই যে বোনসগুলো নিয়ে জয়েন্ট ফর্মেশন হয়, অর্থাৎ সেই জয়েন্টের যে ইনফ্লামেশন, এটা ওয়ান টাইপ অফ ইনফ্লামেশন, এটাকে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস। যেমন হাঁটুর জয়েন্টের কথাই যদি আমরা ধরি, আমাদের একটা অন্যতম একটা জয়েন্ট, যেটার উপর আমরা ভর করে হাঁটাচলা করি, দাঁড়িয়ে থাকি, দৌড়াই, মানে মেইনলি দুটো হাড্ডি মিলে জয়েন্টটা তৈরি হচ্ছে। যে আমাদের উরুর হাড় হলো ফিমার, আর পায়ের মেইন যে মোটা হাড়টা এটা টিবিয়া। এই দুইটার মনে করেন যে মাথা যেখানে মিলিত হয়, নি জয়েন্ট বলি আমরা, এবং দুই হাড্ডি যেখানে জয়েন্টে মিলিত হলো ওখানে হাড্ডির মাথায় কার্টিলেজের ক্যাপ থাকে, কসকসা হাড্ডির ক্যাপ থাকে, হ্যাঁ, যাতে হাড্ডিতে ফ্রিকশন না হয়, ঘষা না লাগে। আল্লাহ তাআলা এরকম একটা স্মুথ সিস্টেম করে দিয়ে গেছে যে কলকবজা যেরকম চলে, তো কোনো মনে করেন যে ফ্রিকশন হয় না, স্মুথলি রান করে। ঠিক সেরকম ওই কার্টিলেজের কাজ হচ্ছে যে ওখান থেকে আবার মানে একটা লুব্রিকেটিং একটা ফ্লুইড নিঃসরণ হয়, জয়েন্ট ফ্লুইড। যে জয়েন্ট যখন মুভ করে তখনই ওর থেকে রস নিঃসরিত হয়, কাজে অটোমেটিক এটা। যেমন কলকবজা চালাতে আমাদের বাইরে থেকে মোবিল বা অয়েল দিতে হয়, কিন্তু এখানে সৃষ্টিকর্তা এরকমভাবে দিয়ে দিছে যে অটোমেটিক ওইটার মধ্যে থেকে সেই মোবিলটা তৈরি হবে, জয়েন্ট ফ্লুইড, হ্যাঁ, এটা তো তৈরি হবে। কাজে এই যে কার্টিলেজের কথা বললাম, যে হাড্ডির মাথায় যে ক্যাপের মতো থাকে, এই কার্টিলেজের ক্ষয়টাই হচ্ছে বেসিক্যালি অস্টিও আর্থ্রাইটিস, হ্যাঁ। এবং এটা মানে বিভিন্ন জয়েন্টে হতে পারে, তবে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড জয়েন্ট হচ্ছে নি জয়েন্ট, তারপর হিপ জয়েন্ট আছে, শোল্ডার জয়েন্ট হতে পারে, এলবো জয়েন্ট হয়, ইভেন স্মল জয়েন্টস অফ দি অ্যাঙ্কেল জয়েন্ট এবং স্মল জয়েন্টস অফ দি হ্যান্ড অ্যান্ড ফুট, এটা হতে পারে। আসলে কোনো কেন হচ্ছে, কোনো ইটিওলজি আপনার জানা আছে কিনা? মেইনলি এটা কিন্তু একটা জেনেটিক একটা কজ, যে অনেক সময় যে মানে কোনো আঘাত নাই, অন্য কোনো মনে করেন যে কোমরবিডিটিস নাই, তাহলে সেটা একজনের হচ্ছে। যে আপনি তো জানেন যে জেনেটিক কজ হচ্ছে এরকম, যে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টির সময় আমাদের ক্রোমোজোমের ভিতরে এরকম কোডিং দিয়ে দিছে যে এই লোকটার এই বয়সে যায় এরকমই একটা অসুখ হবে। কাজে এটা হলো একটা মনে করেন যে জেনেটিক একটা কজ। আর একটা আছে যে ট্রমাটিক কজ, মানে এটা কিন্তু বললাম প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস, যেটার কোনো কারণ এমনি জানা যায় না, জেনেটিক কজ, সেটা হলো প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস। আর এছাড়া আছে সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিস, যেমন মনে করেন যে কোনো ট্রমা হলো, যে হাঁটুতে মানে স্পোর্টস ইনজুরি হয়েছে, তার হয়তো লিগামেন্ট ইনজুরি হয়েছে, একটু মিনিসকাস ইনজুরি হয়েছে, তো লং রানে যে এটা অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, এটাকে বলি আমরা পোস্ট ট্রমাটিক অস্টিও আর্থ্রাইটিস। তারপর কোনো ইনফেকশন হয়েছে মনে করেন যে জয়েন্টের মধ্যে, ইনফেকশনটা কিওর হলো, কিন্তু এই যে ধকলটা গেল কার্টিলেজের উপর দিয়ে, কার্টিলেজের কিছু ক্ষয় হলো, কিছু পরিবর্তন হলো, এটা লং রানে কিন্তু এটা অস্টিও আর্থ্রাইটিস তৈরি করতে পারে। কার্টিলেজের বা হাড়ের তো একটা সহনশীলতা আছে,
যে সে এই পরিমাণে ওয়েট নিতে পারবে, কিন্তু মানে খুব মরবিড অবেস পেশেন্ট, এদের কিন্তু এই ওভার ওয়েটের কারণে মনে করেন তার কার্টিলেজটা কিন্তু ক্ষয় হয়, এটাও কিন্তু অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে। আসলে আপনারা অস্টিওআর্থ্রাইটিসের কোনো ক্লাসিফিকেশন আপনারা করেছেন কিনা? স্টেজিং আছে, স্টেজ 1, 2, 3, 4, 5, হ্যাঁ, এটা বিভিন্ন ক্লাসিফিকেশন আছে যে কার্টিলেজের কীরকম ক্ষয়, তার জয়েন্ট স্পেসের কি এরকম মনে করেন যে পরিবর্তন হচ্ছে, কতটা কমতেছে। এবং আমরা জানি যে আমাদের কার্টিলেজ যখন ক্ষয় হয় তখন শরীর মনে করে যে তার কিছু ক্ষয় হচ্ছে, তার কিছু জিনিস তৈরি করা দরকার, প্রোডাকশন করা দরকার। তখন হয় কি যে বোনসের মধ্যে জয়েন্ট ফর্মেশনে যে বোনসগুলো অংশ নেয় সেই বোনসের কোণা থেকে মানে নতুন হাড্ডি তৈরি হয়, এটাকে বলে মানে অস্টিওফাইট। আচ্ছা, এই অস্টিওফাইটকে আমরা বলি যে রেডিওলজিক্যাল হলমার্ক অফ ডায়াগনোসিস অফ অস্টিওআর্থ্রাইটিস। হ্যাঁ, অস্টিওফাইটগুলো থাকলে আপনারা একটা ধরে নেন যে এটা অস্টিওআর্থ্রাইটিসের দিকে মানে একটা হলমার্ক আপনারা বলছেন। হ্যাঁ, এটা নতুন বোন ফর্মেশনটাকে আপনারা অস্টিওফাইট বলছেন। যে এটাকে আমরা এইভাবে বলি, যেমন আপনার ধ্বংস হচ্ছে ধান গাছ কিন্তু তৈরি হচ্ছে আগাছা, যে ওইটার যে বোনসটা যে নতুন তৈরি হচ্ছে এটা আপনার আসলে কোনো কাজে লাগতেছে না, বরং এই বোনসই অন্য স্ট্রাকচারকে খোঁচা দিচ্ছে, মানে পেইনের কারণ সৃষ্টি করতেছে। আর মনে করেন যে কার্টিলেজটা যখন ধ্বংস হয় তখন কিন্তু বোনসে ঘষা লাগে, তারপর ওখানকার যে নার্ভ এন্ডিং যেগুলো থাকে, আমাদের শরীর সব থেকে কিন্তু নার্ভ থাকে, নার্ভ এন্ডিং থাকে, সেই নার্ভ এন্ডিংগুলো এক্সপোজ হয়ে যায়, আর যার ফলে ফ্রিকশনের সময় কিন্তু মানে খুব পেইন হয়, এবং সিঁড়িতে ওঠানামা করার সময় মনে করেন যে প্রচণ্ড মনে করেন যে ব্যথা হয়, এবং টয়লেটে বসার সময় বা প্রেয়ার করার সময় রুগীরা যখন হাঁটু ভাঁজ করে মনে করেন যে বসে রুকু সিজদা করে, বা কেউ মনে করেন যে প্রণাম করতে গেল, তখন কিন্তু মনে করেন যে তার ব্যথাটা বেড়ে যায়, মুভমেন্টে তার ব্যথাটা বেড়ে যাবে। এটা লক্ষণগুলো কি, যে কোন লক্ষণগুলো দেখলে আমরা এটা অস্টিওআর্থ্রাইটিস হয়েছে নিশ্চিত হতে পারব? তো অস্টিওআর্থ্রাইটিস হলো যে ইউজুয়ালি অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে লার্জ জয়েন্টগুলো মানে আক্রান্ত হয়, হ্যাঁ, ইনভলভ হয়। আর মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে মানে বলা হচ্ছে যে লার্জ জয়েন্টও হতে পারে, কিন্তু স্মল জয়েন্টস অফ দি হ্যান্ড এবং ফুট এইটা মনে করেন আক্রান্ত হবে, এবং মর্নিং স্টিফনেসটা থাকবে। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে বলছে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, যে দুই হাতেরই একই রকম মনে করেন যে পেইন হবে, এবং এটা অধিকাংশ ক্ষেত্রে স্মল জয়েন্টস, এই হাতের এই ছোটো ছোটো জয়েন্ট অথবা পায়ের ছোটো ছোটো জয়েন্টগুলো, যে মানে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অথবা মনে করেন যে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট বা মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট বা ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অফ দি টোস, মানে এগুলো আক্রান্ত হবেই। একাধিক মানে ফিচার দেখে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে ডিফর্মিটিও থাকে অনেক সময়, ডিফর্মিটি থাকে এই স্মল জয়েন্টগুলো, স্মল জয়েন্টগুলো অনেক সময়। তো সেগুলোতে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস কথা বলেন, আর অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আপনারা কি বলবেন? হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে মনে করেন যে সব পেইনই কিন্তু মোরালাইজ মানে ব্যথা তো কষ্টদায়ক খুব, তাহলে আমরা বলছি যে বড় বড় জয়েন্টগুলোতে আক্রান্ত হয় মনে করেন যে মেইনলি, যে যখন ছোট জয়েন্টগুলো ইনভলভ থাকে তখন আমরা কিন্তু ওটা তাহলে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের দিকে নিয়ে গেলাম, চিন্তা করব। এছাড়া যখন বড় বড় জয়েন্টে মনে করেন যে পেইন হবে, যে তার কোনো সাইন অফ ইনফেকশন নাই, হ্যাঁ, তার কোনো ট্রমার ইতিহাস নাই, তার পেইন শুরু হলেও মনে করেন যে বড় জয়েন্টে, সেক্ষেত্রে উই থিঙ্ক অ্যাবাউট অস্টিওআর্থ্রাইটিস। এবং আমরা তখন মনে করেন যে সিমটম যে তার সিঁড়িতে ওঠানামা করার সময় মনে করেন যে পেইন হবে, ইউজুয়ালি প্লেন ল্যান্ডে যখন চলবে সোজা মানে স্মুথ সারফেসে, তখন কিন্তু মনে করেন যে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ব্যথা হয় না। যখন একটু উঁচু নিচু জায়গা দিয়ে মনে করেন যে যাবে বা সিঁড়ি ওঠানামা করবে, মর্নিং স্টিফনেস কিন্তু দুই ক্ষেত্রেই থাকতে পারে। সকালে তার ঘুম থেকে ওঠাই কষ্ট, ঘুম থেকে ওঠার পরে মনে হবে যে জয়েন্টগুলো একেবারে যেন মনে করেন যে আষ্টে পিষ্টে মনে করেন যে বাধা আছে, তারপরে সূর্য যখন উঠবে আস্তে আস্তে মনে করেন যে দিনের বেলা বাড়বে, তখন এই অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস দুটোর ক্ষেত্রে মনে করেন পেইন আস্তে আস্তে একটু কমে আসবে। ডায়াগনোসিস করার জন্য কোন কোন পরীক্ষা নিরীক্ষা করা? হ্যাঁ, মেইন ইনভেস্টিগেশন হচ্ছে এক্সরে, প্লেন এক্সরে, নো এমআরআই, নো সিটি স্ক্যান। আমরা যদি অস্টিওআর্থ্রাইটিসেরই চিন্তা করি তাহলে মেইন ইনভেস্টিগেশনের এলিমেন্ট হচ্ছে এক্সরে, এবং সেই এক্সরেতে আমরা বলছি যে আমরা অস্টিওফাইট পাবো মার্জিনে, যে মার্জিনাল অস্টিওফাইট পাবো। আমরা দেখব যে জয়েন্ট স্পেসটা মনে করেন ন্যাচারালি হেলদি জয়েন্টের ক্ষেত্রে দুই হাড্ডির মধ্যে ফাঁকা থাকবে, কারণ ওখানে কচকচা হাড্ডি আছে, কার্টিলেজ আছে, মিনিসকাস আছে, যার ফলে দুই হাড্ডি কিন্তু টাচ করতে পারে না। যখনই আমরা দেখব, ইউজুয়ালি আমরা অস্টিওআর্থ্রাইটিসে দেখি যে আমাদের জয়েন্টের মানে হাঁটুর মধ্যে যে মিডিয়াল কম্পার্টমেন্ট আছে, ল্যাটারাল কম্পার্টমেন্ট আছে, তো মিডিয়াল কম্পার্টমেন্টের মনে করেন যে কার্টিলেজটা বেশি ক্ষয় হয়, কারণ আমরা যখন দাঁড়াই বা হাঁটি তখন আমাদের ওয়েটের মানে ওয়েট বিয়ারিং পয়েন্ট হলো ওইটা দিয়ে যায়, কাজে মিডিয়াল যে কম্পার্টমেন্ট সেই কার্টিলেজটা বেশি ক্ষয় হয়। তো আমরা এক্সরে করলে দেখি যে ল্যাটারাল কম্পার্টমেন্টে স্পেসটা আছে, দ্যাট মিনস ওখানে কার্টিলেজটা অক্ষত আছে বা ক্ষয় হয়েছে কিন্তু একটু কম,
কিন্তু হয়রাজ আমরা যখন মিডিয়াল কম্পার্টমেন্টের দিকে দেখি তখন দুই হাড্ডি দেখি যে পরস্পরের সাথে লেগেই গেছে, মানে তো cartilage যেখানে কমপক্ষে 1 সেন্টিমিটার মতো কার্টিলেজের থাকার কথা সেখানে মনে করেন যে একেবারে হাড়ে হাড়ে লেগে গেছে, তখন আমরা বলি যে এটা তো কার্টিলেজের ক্ষয় হচ্ছে, তখন এটা হলো অস্টিওআর্থ্রাইটিস। এরপরে আমরা আরও কিছু ফিচার পাই, যেমন আর্টিকুলার সারফেসে আমরা স্ক্লেরোসিস পাই, যে মনে হবে যে নতুন বোন ফর্মেশন হয়েছে, যে হাড্ডিতে চুন লাগাই দেওয়া হয়েছে। হ্যাঁ, মনে করেন যে এরকম আরও কিছু ফিচার পাই। তারপর আমরা লুজ বডি পাই, যে মনে হবে যে যেমন আমরা যদি আল্ট্রাসোনোগ্রাম করি তাহলে গল ব্লাডারে যেমন পাথর ধরা পড়ে, আমরা যদি এক্স রে করি কিডনিতে আমরা পাথর মনে করেন যে দেখতে পাই, জয়েন্টের ভিতরে আমাদের কাছে মনে হবে যে মাল্টিপল স্টোন আছে বুঝি, এবং ইউজুয়ালি জয়েন্টের পিছনে স্পেশালি পবলিটিয়াল ফোসায় একটা স্টোনের মতো থাকে, এইটা অস্টিওআর্থ্রাইটিসের একটা মনে করেন যে মানে ফিচার। একটা ফিচারের মতো থাকে। হ্যাঁ, আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। তো আমরা ট্রিটমেন্ট অপশনগুলো জানতে চাচ্ছিলাম যে আসলে কোনো অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আছে কিনা যেগুলো দিয়ে আমরা আসলে এই রোগীদের সুস্থ করে তুলতে পারি। কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। তো কনজারভেটিভ ট্রিটমেন্টের ভিতরে আবার কিছু আছে যে লাইফস্টাইলের মডিফিকেশন। হ্যাঁ, যেমন অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, তো মনে করেন যে জেনেটিক কজ, তাহলে আমি কি করতে পারি, আমি আমার ওজনটা কমাতে পারি, যে যাতে ও ওভার ওয়েটের কারণে আমার ওই ডিজিজটা আরও অ্যাগ্রেসিভ, মানে আরও মনে করেন অ্যাডভান্স স্টেজে চলে না যায়, কাজে ওজন কমানো একটা। আরেকটা হলো যে যখন আমাদের কোনো জয়েন্টে ব্যথা হয় তখন আমরা ওই লিম্ব কিন্তু বেশি নাড়াচাড়া করাই না, মনে করেন যে হাঁটাচলা কমে যায় আমাদের, মনে করেন যে আমরা সিঁড়ি ওঠানামা অ্যাভয়েড করি, তারপরে মনে করেন যে আমরা হাঁটি না, কম হাঁটি, যে হাঁটলে যেহেতু ব্যথা হচ্ছে, তখন আমাদের এই যে উরুর যে মাংসগুলো মানে মাসেলসগুলো, কোয়াড্রিসেপস মাসেল বলি আমরা, এই মাসেলগুলো তখন থলথলে হয়ে যায়, নরম হয়ে যায় এবং পা শুকিয়ে যায়। তো তখন আমরা এক্সারসাইজ করতে বলি, যে পেইন তো একসময় কমে যাবে, বা পেইনের আমরা চিকিৎসা করলাম, অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা করলাম, কিন্তু চিকিৎসা করার পরে যদি এই মাসলের শক্তিটা আমরা প্রিজার্ভ না করি, এটা যদি ওয়াস্টিং হতে বাধা না দিই, অর্থাৎ এক্সারসাইজ করে, কোয়াড্রিসেপস এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ করে আমাদের এই মাসলগুলোর স্ট্যামিনা, যে স্ট্রেংথ, এটাকে ঠিক রাখতে হবে। এবং আমরা মানে ওষুধ কিছু দিই, যেমন অস্টিওআর্থ্রাইটিস মনে করেন যে সাথে অস্টিওপোরোসিসও আছে, তো তখন আমরা ক্যালসিয়াম দিই, আমরা বিসফসফোনেট দিই, যে মানে অ্যাজ ওয়েল অ্যাজ অস্টিওআর্থ্রাইটিস প্লাস অস্টিওপোরোসিসের মনে করেন যে ট্রিটমেন্ট হিসেবে। এরপরে জয়েন্ট প্রিপারেশন কিছু আছে, যে মনে করেন গ্লুকোসামিন এবং কন্ড্রাইটিন সালফেট, এগুলো হলো কার্টিলেজের মানে উপাদান, এগুলো আমরা দেই। কিন্তু বেসিক্যালি যে কার্টিলেজ ক্ষয় হলো, সেই কার্টিলেজ নতুন করে তৈরি হওয়ার জন্য দুনিয়াতে কোনো ওষুধ আবিষ্কার হয় নাই। দুইটাই পদ্ধতি কেবল ওই নতুন ওই ক্ষয়ে যাওয়া কার্টিলেজ তৈরি হওয়ার। কি একটা হলো পিআরপি, মানে প্লেটলেট রিচ প্লাজমা, যেটা রোগীর শরীর থেকে রক্ত নিয়ে তৈরি করা হয়, আর একটা হলো স্টেম সেল ট্রিটমেন্ট। এই স্টেম সেল হলো হয় রোগীর ফ্যাট থেকে তৈরি হবে অথবা রোগীর বোন ম্যারো থেকে সেল নিয়ে তৈরি করা হবে। এখন অবশ্য আমাদের এসে একটা মনে করেন যে সেন্টার স্বাস্থ্য অধিদপ্তর থেকে মনে করেন যে অনুমোদন নিয়েছে, যে আমাদের যে ডেলিভারি পরে বা সিজারিয়ান সেকশনের পরে যে প্লাসেন্টা থাকে, ওই প্লাসেন্টাকে মানে কালেক্ট করে ওইটা থেকে স্টেম সেল তৈরি করে একটা সেন্টার চিকিৎসা করতেছে বাংলাদেশে, এবং আমাদের যে হেলথ অথরিটি, আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর, সেটা মনে করেন যে মানে অনুমোদন দিয়েছে। কাজে একটা হলো যে ওই অটোলোগাস, আরেকটা কিন্তু মনে করেন যে মানে হেটারোজেনাস, যেটা বাইরে থেকে, এই দুইটাই কিন্তু স্টেম সেল হিসেবে মনে করেন যে চিকিৎসা করা হচ্ছে। কিন্তু স্টেম সেলটা এখন পর্যন্ত একটু বেশ কস্টলি। হ্যাঁ, কাজেই মানে পিআরপি হলো রিজনেবল, যে এটা মানে কস্ট ইফেক্টিভ, এবং এটা যেহেতু রোগীর শরীর থেকে রক্ত নিয়েই মনে করেন যে তৈরি করা হচ্ছে, কাজে এখানে কোনো মানে অ্যান্টিজেনিক যে মনে করেন যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের কোনো মনে করেন যে সম্ভাবনা নাই। তো গত মানে 15-20 বছর যাবত এইটাও আবিষ্কার হয়েছে যে প্লেটলেটের মধ্যে ওই মানে ক্লোটিং ফ্যাক্টর যে প্রোটিনগুলো আছে, এছাড়া আরও কিছু গ্রোথ ফ্যাক্টর আছে, যে গ্রোথ ফ্যাক্টরগুলো টিস্যু হিলিংয়ে সাহায্য করে। এবং সেই গ্রোথ ফ্যাক্টর কি, যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, তারপরে 1 এবং 2, আরও ক্যারোটিসয়েড গ্রোথ ফ্যাক্টর, এরকম 10-12 রকমের মনে করেন যে গ্রোথ ফ্যাক্টর আছে। তো এটা হলো যে পেনের মেকানিজমটা কি আসলে, যেমন আমার ইনট্যাক্ট স্কিন, এখানে তো সাধারণত মনে করেন যে ব্যথা হচ্ছে না,
কিন্তু যখন আমি অ্যাক্সিডেন্ট করব, বাইক অ্যাক্সিডেন্ট করলো, রাস্তার সাথে ঘষা লেগে চামড়ার কিছু অংশ উঠে গেল, তখন তো তখন ব্যথা এখানে হবে, তখন ব্যথা হবে, হয়। জি। হ্যাঁ, কিন্তু সেই ব্যথা যখন আবার থাকে না কখন, যেটা যখন হিলিং হয়ে যায়, হ্যাঁ, যখন শুকিয়ে থাকে যায়, না। মনে করেন হয়তো 1-2 সপ্তাহ 3 সপ্তাহ লাগে, ওখানে মনে করেন জোনটা হিলিং হয়ে গেল, চামড়াটা মনে করেন হয়ে গেল, তখন আর ওখানে কিন্তু কোনো ব্যথা থাকে না। ঠিক একই মেকানিজম জয়েন্টে এর অস্টিওআর্থ্রাইটিসে যখন কার্টিলেজটা ক্ষয় হচ্ছে, তার মানে ওখানে ক্ষত তৈরি হচ্ছে। প্লেটলেট তাহলে কী করছে, তার গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে ওইখানে তার ক্ষতটা সারাইয়ে তুলতেছে। কীভাবে? প্লেটলেটের সেলের নাম আমরা জানি কন্ডোসাইট। তো কন্ডোসাইটকে স্টিমুলেট করে যে তাকে মানে মাল্টিপ্লাই করতে, মানে বেশি করে তৈরি করতে। সে কন্ডোসাইট যখন তৈরি হয়ে যায়, তখন মনে করেন যে কার্টিলেজ তৈরি হয়ে গেল। তার মানে হাড্ডি, যে হাড্ডি পরস্পর লেগেছিল কাছাকাছি, সেই হাড্ডির ভিতরে আবার গ্যাপ তৈরি হচ্ছে, জয়েন্টের ভিতরে আবার আগের মতো গ্যাপ তৈরি হচ্ছে, এবং তখন আর বোনসে ফ্রিকশন হচ্ছে না, এক্সপোজ যে সমস্ত নার্ভ বেন্ডিং হচ্ছিল ওগুলো কাভার হয়ে গেল, মাস্কিং হয়ে গেল, কাজেই রুগী কিন্তু মনে করেন যে ব্যথা ভালো হয়ে যায়। এই প্রক্রিয়াটা আসলে পিআরপিটা আমরা শুনেছি যে অত্যাধুনিক একটা প্রক্রিয়া, এটা আসলে এই হিলিং প্রসেসে কতদিন সময় লাগে? যে এই এই পুরো ধর আমি যদি অস্টিওআর্থ্রাইটিসের কথাই বলি, সেখানে যদি পিআরপি প্রক্রিয়া দিই, কতদিন পরে এটা সে পূর্ণ ব্যথামুক্ত এবং তার রিজেনারেটিভ প্রসিডিউরটা কমপ্লিট হবে? আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, যেমন হাঁটুতে আমরা 3 কোর্স ইঞ্জেকশন দিই, যে হয় 4 উইকস ইন্টারভালে অথবা 3 উইকস ইন্টারভালে। তো তাহলে একটা রুগীর মনে করেন যে তার পেইনটাকে, ট্রিটমেন্ট শুরু করার আগে তার পেইনটাকে যদি আমরা 100% ধরি, তো আমার অভিজ্ঞতা হচ্ছে যে এই 3 মাসের মধ্যে ইনজেকশন চলাকালীন সময়ে তার 65 to 70 to 75% মনে করেন যে পেইন মনে করেন যে ভালো হয়ে যাবে। তাহলে একটু থাকে ব্যথা। তা আমরা যদি মনে করি যে একটা রুগী আমরা 90% পেইন ফ্রি হওয়া সম্ভব, মানে একেবারে ইনট্যাক্ট কার্টিলেজ, ইয়াং কার্টিলেজ, আর আমি চিকিৎসা করার পর যে কার্টিলেজ তৈরি হলো 100 হবে না। তা আমি ধরেন কথার কথা যে 95% ইমপ্রুভমেন্ট আশা করছি রোগীটার কাছ থেকে। তাহলে বছরের বাকি যে 8-9 মাস থাকলো, সেই 8-9 মাসের মধ্যে সেই 95% আমাদের যে মানে হিলিংটা, এটা কিন্তু গেইন হয়। এটা আমার এক্সপিরিয়েন্স। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আসলে কোনো অপারেশনের মাধ্যমে করেন, নাকি এই প্রক্রিয়াটা কিভাবে করেন? সেন্ট্রিফিউজ মেশিন লাগে, একটা ল্যাবের মধ্যে সেন্ট্রিফিউজ মেশিন আমরা ইউজ করি, ফুল অ্যাসেপটিক প্রিকশনে করা হয়। ট্রেন্ড লোক লাগে, মনে করেন যে মেডিকেল টেকনোলজিস্ট। আমরা তৈরি করার পরে ইউজুয়ালি আমি এটা অপারেশন থিয়েটারে দিই। অপারেশন থিয়েটারে কেন দিই? যে এটা চেম্বারে দেওয়া একটু মনে করেন যে ঝুঁকিপূর্ণ, কারণ চেম্বারের এনভায়রনমেন্ট আর অপারেশন থিয়েটারের এনভায়রনমেন্ট এক না। যেভাবে আপনি জানেন যে আমি জয়েন্টের ভিতরে একটা ইনজেকশন দিচ্ছি, এমনি মাংসে একটা ইনজেকশন দিলাম, এটা যে জয়েন্টের ভিতর একটা ইনজেকশন দেওয়া, এটা কিন্তু বেশি সিরিয়াস, কারণ এখানে যদি ইনফেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে রোগীর সাফারিংসটা খুব বেশি। সেজন্য আমরা অপারেশন থিয়েটারে দিই। আমরা একেবারে অ্যাসেপটিক, ফুল অ্যাসেপটিক প্রিকশন, অ্যাসেপটিক এনভায়রনমেন্ট, ওখানে জাস্ট জয়েন্টের মধ্যে আমরা ইনজেকশনটা মনে করেন যে ঢুকাই দিই, একেবারে সিম্পলি পিঁপড়ে কামড়ের মতো একটা ইনজুরি জাস্ট, মানে কোনো অ্যানেস্থেসিয়ার প্রয়োজন নেই, শুধু আপনি অ্যাসেপটিক প্রিকশন দরকার, লোকাল অ্যানেস্থেসিয়া দিই এবং এক্সপার্ট হ্যান্ড দরকার। দরকার। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনারা এর পরের কোনো জেনারেশন যোগ আছে যে লেজারের মাধ্যমে পিআরপি এরকম কোনো? আপনি প্রশ্ন করেছিলেন যে হাঁটুর স্টেজিং ক্লাসিফিকেশন, তো ওটা আসলে আমার টোটালটা মিস হয়ে গেছিলো। এক্সিস্টিং যে জার্নালগুলো আছে ওরা বলছে যে স্টেজ 1-2 এতে পিআরপি মনে করেন যে ইফেক্টিভ, কিন্তু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে স্টেজ 3 পর্যন্ত মনে করেন যে নর্মাল পিআরপি ইফেক্টিভ। সেটা আমি আমার রুগীদের দেখছি যে ইটস অ্যান আমাজিং ট্রিটমেন্ট। এখন আসেন স্টেজ 4 বা অ্যাডভান্স স্টেজ, যেটাকে আমরা সারা দুনিয়ার অর্থোপেডিক সার্জনরা বলি যে এটা টোটাল নি রিপ্লেসমেন্ট লাগবে, সার্জারি লাগবে। হ্যাঁ, তাহলে সেই সার্জারি লাগার একটা গ্রুপ অফ পেশেন্টকে আমি একটা নতুন ইনভেনশন করেছি, মানে এটা আমি করি বাংলাদেশে, যে আমরা লেজার পাংচার করে মাল্টিপল মাইক্রো পাংচার করি তার মানে আর্টিকুলার সারফেসের জয়েন্টের। হ্যাঁ, তো ওইখানে আমাদের উদ্দেশ্য হলো যে আমি যে মাইক্রো পাংচার করলাম, যে স্টেম সেলের কথা আমরা বলছি, বোন ম্যারোতে রেডিমেড স্টেম সেল থাকে, সেই স্টেম সেলগুলো মনে করেন যে চলে আসলো জয়েন্ট স্পেসে, আবার বাইরে থেকে আমি পিআরপি দিয়ে দিলাম। এটার জন্য আমরা কী করি? এটার জন্য আমরা একদিনের জন্য রুগীকে হসপিটালে মনে করেন যে ভর্তি করি, প্রি অ্যানাস্থেটিক চেক আপ করি, পরীক্ষা নিরীক্ষাগুলো করাই, এবং আমরা আন্ডার স্পাইনাল অ্যানেস্থেসিয়া আমরা মানে পিআরপি দিই। যে যে এত মাল্টিপল মনে করেন যে পাংচার করি, যে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করলে মনে করেন যে কিছুটা ডিসকমফোর্ট, কিন্তু স্পাইনাল অ্যানেস্থেসিয়া করলে রুগী কোনো কিছুই বুঝতে পারে না, পেইন ফ্রি। এরপর আমরা রুগীকে 1 মাসে একটু ক্রাস হাঁটতে বলি, যে আপনি হেঁটেই আসলেন আমার চেম্বারে, কিন্তু আমি পিআরপি লেজার পিআরপি করার পরে আমি বলি যে আপনি 1 মাসে একটু ক্রাস ব্যবহার করবেন, বিকজ আমি যে ওখানে কাজ করলাম ওখানে মানে ওই জয়েন্টটাকে একটু রেস্ট দেওয়া, বিশ্রাম দেওয়া প্রয়োজন, যার ফলে আমার কার্টিলেজগুলো মনে করি যে রিজেনারেট করবে দ্রুত। এটা কিন্তু আমাজিং ট্রিটমেন্ট, একেবারে জয়েন্ট
রিপ্লেসমেন্ট করা লাগবে, এইরকমও মনে করেন যে বেশ কিছু মনে করেন যে জয়েন্ট আমাদের এই লেজার পিআরপি দিয়ে কিন্তু ভালো হয়ে যাচ্ছে। প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম, আপনার কাছে আমরা জানলাম লেজার পিআরপি এবং পিআরপি সম্পর্কে নিশ্চয়ই যারা এই রোগে ভুগছেন তাদের অনেক উপকারে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, অস্টিওআর্থ্রাইটিস অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি হলো পিআরপি, এবং লেজার পিআরপির মাধ্যমে যে রোগীদের নি রিপ্লেসমেন্ট প্রয়োজন আছে তাদের অনেক সময় সার্জারির প্রয়োজন পড়ে না। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।